একবার দুই বন্ধু গ্রাম থেকে শহরে যাচ্ছিল। যাওয়ার পথে মাঝখানে বড় একটা জঙ্গল বাঁধে, আর তারা দুই বন্ধু যখন সেই জঙ্গলটা পার হচ্ছিল, হঠাৎ করে একটা সিংহ তাদেরকে আক্রমণ করে। দুইজন বন্ধুর ভিতরে একজন বন্ধু ছিল অনেক সাহসী, আরেকজন বন্ধু ছিল অনেক বেশি ভীত। যে ভীত ছিল সে পিছিয়ে আসলো এবং চিন্তা করতেছে তার জীবনটা সে কিভাবে বাঁচাবে। আর যে সাহসী বন্ধু ছিল সে চিন্তা করলো যে যাই হোক, আমি সিংহের সাথে যুদ্ধ করব। সে একটা ছোট্ট লাঠি নিয়ে সেই সিংহের সাথে লড়াই করতে গেল, কিন্তু যখন সে সিংহের কাছাকাছি গেল, তার সেই ভীত বন্ধুটা তাকে একটা ধাক্কা দিয়ে দিল এবং সিংহ তার উপরে আক্রমণ করলো। কিছুক্ষণ পরে সেই বন্ধুটা মারা গেল, আর যে ভীত বন্ধু ছিল সে তার প্রাণ নিয়ে আবার গ্রামে ফিরে আসলো। গ্রামে ফিরে আসার পরে যখন গ্রামবাসী তার কাছে জিজ্ঞেস করলো যে তোমার বন্ধুর কি অবস্থা, বন্ধুকে তো দেখছি না, তখন সে একটা নতুন গল্প তৈরি করলো। সে বলল তার বন্ধুকে যখন সিংহ আক্রমণ করেছিল সে তার প্রাণপণে যুদ্ধ করেছে, কিন্তু তার বন্ধুকে সে বাঁচাতে পারেনি। যখন গ্রামবাসী এই গল্পটা শুনলো তখন তাকে অনেক বাহবা দিল, তাকে অনেক পুরস্কার দেওয়া হলো এবং সবাই তাকে নিয়ে উৎসব শুরু করলো, কারণ সে তার বীরত্ব দেখিয়ে বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু সেই গ্রামবাসী সত্য ঘটনাটা কখনোই জানতে পারলো না। ইতিহাস সবসময় বিজয়ীরাই লেখে এবং তারাই সবসময় ইতিহাসের সবকিছু পাল্টে দেয়। যারা যুদ্ধ করতে করতে মারা গেছে তাদের গল্প কিন্তু কেউ জানতে চায় না, কিন্তু যারা সেই যুদ্ধে বেঁচে ছিল এবং শেষ করে আসতে পেরেছে তাদের গল্পটাই কিন্তু সবাই জানতে পারে। আর এইটাই হলো সার্ভাইভাল বায়াস, মানে যে সার্ভাইভ করে গেছে কিংবা যে টিকে আছে তার গল্পটাই কিন্তু সবাই জানতে চায়। যেমন আমরা অনেক সময় শুনি যে একটা মানুষ গ্রাম থেকে শহরে গিয়েছে অল্প কিছু টাকা নিয়ে, অনেক দিন চেষ্টা করেছে, অনেক ব্যবসার চেষ্টা করেছে, সব জায়গায় ফেল হয়েছে। সে বিভিন্ন কষ্ট করে 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 একটা টাইমে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আর এই গল্পটা যখন আমরা শুনি আমাদের কাছে মনে হয় আমরাও চেষ্টা করি। অনেকেই এই কষ্টের গল্প শুনে গ্রাম থেকে শহরে ঠিকই যায়, তারা শহরে গিয়ে রাস্তায় ঘুমায়, ফুটপাতে কষ্ট করে, কিন্তু তারা সেই কোটি কোটি টাকা অনেক সময় দেখতে পারে না, তারা সে কষ্ট সারা জীবনই করে যায়। আমরা অনেক সময় যারা একটু ভালো কিছু করে কিংবা যারা বেঁচে আছে, যারা জীবনে কিছু করতে পেরেছে, তাদের গল্পটা শুনেই সেই রকমভাবে চেষ্টা করা শুরু করে দিই, কিন্তু প্রত্যেকবার গল্প কিন্তু একই ধরনের হয় না। ছোট্ট একটা উদাহরণ যদি দিই, আমি এমন অনেক মানুষকে দেখেছি সারা রাত জেগে পড়াশোনা করেছে অথবা একটা ছোট্ট কাজ করার জন্য অনেক পরিশ্রম করেছে, বাট যখন আপনি তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি এটা কিভাবে করলেন, তারা খুব সহজে বলবে ভাই এটা তো সিম্পল ব্যাপার, এটা তো 1-2 মিনিটের ব্যাপার, আমি এমনি করে ফেলেছি। বাট সেইটার পিছনে অনেক পরিশ্রম ছিল। আমি এমন অনেক ভিডিও এডিটরকে দেখেছি যারা একটা ছোট্ট ইফেক্টের কাজ করতে সারা রাত পার করে দিয়েছে, হয়তোবা 6-7 ঘন্টা সে কাজ করেছে। বাট যখন আপনি তার কাছে জিজ্ঞেস করবেন ভাই তুমি এটা কিভাবে করলে, সে হয়তো বলবে এটা তো ইজি ব্যাপার, জাস্ট 10 মিনিট লাগছে। বাট এই 10 মিনিট শেখার পিছনে কিন্তু অনেক পরিশ্রম আছে যেটা আপনাকে বলবে না, এবং আপনি 10 মিনিট ধরে ওই জিনিসটাকে চেষ্টা করেই যাবেন, বাট লাইফে সফল হতে পারবেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনীর ফাইটার জেটকে লক্ষ্য করে অনেক গুলি ছোড়া হয়েছে, অনেক বিমান ধ্বংস হয়ে গিয়েছে, কিছু বিমান ফিরে এসেছে। মার্কিন বিমান বাহিনীর যে বিমানগুলো যুদ্ধ থেকে ফিরে এসেছিল সেগুলোকে যখন পর্যালোচনা করা হলো তখন দেখা গেল অনেক জায়গায় অনেক গুলি লেগেছে, এবং একটা দল এটা নিয়ে যখন গবেষণা শেষ করলো তারা বললো যে সব জায়গায় গুলি লেগেছে সেই সব জায়গাগুলো আবার এক্সট্রা লোহা দিয়ে সেগুলোকে রিপেয়ার করা হবে। আর এই দলে একজন ছিলেন যার নাম ছিল আব্রাহাম ওয়ার্ল্ড। তিনি ছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং একজন মহান গণিতবিদ। তিনি বললেন যে যেখানে শুধুমাত্র গুলি লেগেছে সেখানে যদি আমরা লোহা দিয়ে ঠিক করি সেটা কিন্তু একমাত্র সলিউশন হবে না। যেসব বিমানগুলো ফিরে আসেনি সেগুলোকে নিয়েও কিন্তু আমাদের অ্যানালাইসিস করা দরকার, এবং যেসব জায়গায় গুলি লাগার পরেও বিমানটা সার্ভাইভ করেছে এবং বিমানটা ফিরে আসতে পেরেছে সেসব জায়গায় হয়তোবা গুলিকে অবশ্যই প্রোটেক্ট করতে পারে। যেই সব জায়গায় গুলি লাগলে বিমানটা আর ফিরে আসতে পারতো না সেই সব জায়গায় আমাদের এক্সট্রা লোহা দিয়ে রিপেয়ার করা উচিত। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে যেসব জায়গায় আমরা স্ট্রং জোন আছে, যেসব জায়গায় আমরা আসলে কষ্ট ব্যথাকে এবং আমরা পরিশ্রম করতে পারি, সেই সব জায়গায় যদি আমরা এক্সট্রা করতে থাকি তাহলে আমাদের যে উইক জোনগুলো আছে, যেই সব জায়গায় আঘাত করলে আমরা আর উঠে দাঁড়াতে পারবো না, সেই সব জায়গায় যদি আমরা রিপেয়ার না করি তাহলে নেক্সট টাইম যদি সেখানে আমাদের আঘাত লাগে তাহলে কিন্তু আর আমরা সার্ভাইভই করতে পারবো না। আমরা যদি আমাদের জীবনে শুধুমাত্র সাফল্য নিয়েই বেশি পর্যালোচনা করতে থাকি তাহলে আমরা কিন্তু সাফল্যের যে মেইন উদ্দেশ্য সেটা কিন্তু বুঝতে পারবো না। আমরা দেখেছি সচিন টেন্ডুলকার জীবনে 100টা সেঞ্চুরি করেছে, বাট সে কতবার জিরোতে আউট হয়েছে, সে কিভাবে সেই 100টা সেঞ্চুরিতে পৌঁছালো সেটা নিয়েও কিন্তু আমাদের একটু পড়াশোনা করতে হবে। আমরা দেখেছি ফেসবুক কিভাবে সফল হয়েছে, গুগল কিভাবে সফল হয়েছে, ইউটিউব কিভাবে সফল হয়েছে, বাট আমাদেরকে কিন্তু নোকিয়া, কোড্যাক যেসব কোম্পানি ব্যর্থ হয়েছে, যারা একসময় মার্কেট
লিডার ছিল তাদেরকে নিয়েও পড়াশোনা করতে হবে, তা না হলে আমরা কিন্তু এই আসল রহস্য বা সফলতার যেই চাবিকাঠিটা সেটা কিন্তু কখনোই জানতে পারবো না। আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা শুধুমাত্র সাফল্য নিয়ে যদি পড়াশোনা করি তাহলে ব্যর্থতা যখন আমাদের কাছে আসবে তখন আমরা আর টিকে থাকতে পারবো না। যে কিভাবে আপনি আপনার পড়াশোনাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারেন। আপনার জীবনে যে কোনো সেক্টরে সফল হতে গেলে অবশ্যই আপনাকে ব্যর্থতার গল্পটাও জানতে হবে, এবং যারা এখন আপনাকে সাফল্যের গল্প শোনাচ্ছে তাদের পিছনেও কিন্তু ব্যর্থতা আছে যেটা আপনি হয়তোবা জানেন না, কিংবা যারা সাফল্যের খুব কাছাকাছি এসে ব্যর্থ হয়ে গিয়েছে তাদের গল্পটা যদি আপনি জানতে পারেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কি কি কাজ আপনাকে এড়িয়ে চলতে হবে এবং কোন কোন কাজগুলো আপনাকে ভালোভাবে করতে হবে। তো আজকের ভিডিওটা বিজনেস মার্কেটিং নিয়ে ছিল না, বাট কিভাবে আপনি শিখলে আপনি সামনে এগিয়ে যেতে পারেন এবং আপনার লাইফে সফলতা আনতে পারবেন সেটা অবশ্যই জানতে হবে। সফল ইউটিউবারের গল্প কিন্তু সবাই জানে, বাট কত মানুষ যে ইউটিউবিং করতে গিয়ে ব্যর্থ হয়েছে তাদের গল্প কেউই জানে না, আর তাদের গল্প কেউ জানতেও চায় না। তো মোটামুটি আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি আপনার লাইফে আপনি এই লেসনগুলো কাজে লাগাতে পারবেন এবং খুব ভালোভাবে আপনি সফল হতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।